আসসালামু আলাইকুম। আমি নিয়ামতুল্লাহ সিরাজি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ওয়ান টিভির প্রাইম নিউজে। শুরুতে জানাবো এসএনএস হুমলন সংবাদ শিরোনাম। শীর্ষ 4 নেতার পতন ও মোসাদের ত্রাস, ইরানে গণঅভ্যুত্থানে ইসরায়েলের চূড়ান্ত অভিযান। ওয়াশিংটনে রহস্যময় ড্রোন আতঙ্ক, রুবিও ও হেক্সেতের নিরাপত্তা নিয়ে পেন্টাগনের জরুরি সতর্কতা। যুক্তরাষ্ট্রে প্রবেশে $15,000 ভিসা বন্ড, ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতি। ই বাইক চালকদের জেল নয়, শুধু জরিমানা, নিউ ইয়র্কে নতুন ট্রাফিক আইন কার্যকর। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। তেহরানে মোসাদের ত্রাস, 24 ঘন্টায় আলী লারেজিনি ও গোয়েন্দা মন্ত্রী সহ ইরানের শীর্ষ 3 নেতার পতনে কাঁপছে প্রশাসন। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী এখন যে কোনো লক্ষ্যবস্তু নির্মূলে আইডিএফকে ফ্রি হ্যান্ড দিয়েছেন। আজাদি স্টেডিয়ামে গোপন বৈঠকেও নিখুঁত হামলা চালিয়েছে ইসরায়েল। নেতানিয়াহুর লক্ষ্য এখন শীর্ষ নেতাদের খতম করে ইরানি জনগণের মাধ্যমে এক বড় গণঅভ্যুত্থান ঘটানো। কল্পনা করুন, আপনি ইরানের একজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা। হঠাৎ আপনার ফোনে একটি কল এলো। ওপাশ থেকে হিব্রু বা ফার্সি ভাষায় কেউ বলছে, আমরা আপনার সম্পর্কে সব জানি, আপনার ব্ল্যাকলিস্টে নাম আছে। হয় দেশের জনগণের পাশে দাঁড়ান, নয়তো সর্বোচ্চ নেতা খামেনির মতো পরিণতি বরণ করুন। এটি কোনো সিনেমার গল্প নয়। বর্তমানে তেহরানের শীর্ষ নেতাদের সাথে ঠিক এমনটাই করছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। গত 24 ঘন্টায় ইসরায়েলি বিমান হামলায় ইরানের 3 জন শীর্ষ নেতার পতন ঘটেছে। এদের মধ্যে আছেন ডিক্র্যাটো নেতা আলী লারিজানি, বাসিদ আধা সামরিক বাহিনীর প্রধান জেনারেল গোলাম রেজা সোলাইমানি এবং গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এখন থেকে যে কোনো শীর্ষ ইরানি কর্মকর্তাকে নির্মূল করতে আইডিএফকে আর আলাদা অনুমতির প্রয়োজন হবে না। ইসরায়েলের আই ইন দ্য স্কাই বা আকাশপথের নজরদারি ব্যবস্থা এখন এতটাই শক্তিশালী যে তারা ইরানের প্রতিটি কোণার খবর রাখছে। এমনকি গত 5ই মার্চ তেহরানের আজাদি স্টেডিয়ামে যখন শত শত নিরাপত্তা কর্মী গোপন বৈঠকের জন্য জড়ো হয়েছিল, ইসরায়েল নিখুঁত নিশানায় সেখানে বোমা হামলা চালিয়ে তাদের নিশ্চিহ্ন করে দেয়। ইসরায়েলের দাবি, তারা ইতোমধ্যেই ইরানের 10,000-এরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লক্ষ্য এখন পরিষ্কার, শীর্ষ নেতাদের খতম করে ইরানের ভেতরে একটি জনবিক্ষোভ বা গণ অভ্যুত্থান তৈরি করা। তিনি ইরানি জনগণকে মুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। তবে ডোনাল্ড ট্রাম্পের মতো অনেক বিশ্ব নেতাই মনে করছেন, নিরস্ত্র জনগণের পক্ষে এই সশস্ত্র শাসনের বিরুদ্ধে রাস্তায় নামা হবে জীবন বাজি রাখার মতো এক কঠিন চ্যালেঞ্জ। ইরানের একের পর এক দুর্ভেদ্য দেয়াল ধসে পড়ছে। মোসাদের এই সরাসরি হুমকি আর একের পর এক হাই প্রোফাইল কিলিং কি আসলেই ইরানে কোনো বড় পরিবর্তন আনবে, নাকি মধ্যপ্রাচ্য আরও ভয়াবহ এক মহাযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে? ওয়াশিংটনের সুরক্ষিত সামরিক ঘাঁটির আকাশে রহস্যময় ড্রোনের আনাগোনা কি বড় কোনো হামলার পূর্বাভাস? পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং প্রতিরক্ষা সচিব পিট হেক্সেতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ এখন তুঙ্গে। ইরান ইসরায়েল যুদ্ধের আবহে আমেরিকার খোদ রাজধানীতে এই নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা আসলে কতটা ভয়াবহ? পর্দার পেছনের সেই চাঞ্চল্যকর তথ্য নিয়ে আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। মার্কিন রাজনীতির কেন্দ্রবিন্দু ওয়াশিংটন ডিসির আকাশে রহস্যময় ড্রোনের আনাগোনা শুরু হয়েছে। সম্প্রতি ফোর্ট ম্যাকনিয়ার সেনাঘাঁটির ওপর একাধিক অজ্ঞাত ড্রোন শনাক্ত হওয়ার পর তোলপাড় শুরু হয়েছে পেন্টাগনে। উল্লেখ্য, এই ঘাঁটিতেই বর্তমানে সপরিবারে বসবাস করছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং প্রতিরক্ষা সচিব পিট হেক্সেত। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তপ্ত যুদ্ধের আবহে যুক্তরাষ্ট্র এখন হাই অ্যালার্ট বা উচ্চ সতর্কাবস্থায় রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফ্লোরিডার ম্যাকডিল এবং নিউ জার্সির ম্যাকগুয়ার বিমান ঘাঁটিতে নিরাপত্তা ব্যবস্থা 4 স্তরে উন্নীত করা হয়েছে। এর অর্থ হলো যে কোনো সময় বড় ধরনের হামলার আশঙ্কা রয়েছে। কর্মকর্তাদের নিরাপত্তা ও স্থানান্তর ভাবনা। ড্রোনের এই ঘন ঘন উপস্থিতিতে রুবিও এবং হেক্সেথকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কথা ভাবছেন নিরাপত্তা কর্মীরা। যদিও পেন্টাগন সরাসরি কোনো মন্তব্য করেনি, তবে ফোর্ট ম্যাকনিয়ারের অবস্থান ক্যাপিটাল হিলের খুব কাছে হওয়ায় এর নিরাপত্তা নিয়ে উদ্বেগ দিন দিন বাড়ছে।
2020 সালে ইরানি জেনারেল সোলাইমানি হত্যার প্রতিশোধ হিসেবে ট্রাম্প ও তার প্রশাসনের শীর্ষ নেতাদের ওপর ইরানের পক্ষ থেকে বারবার প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। গত নির্বাচনী প্রচারণার সময়ও ট্রাম্পের কাফেলার ওপর এমন অজ্ঞাত ড্রোন উড়তে দেখা গিয়েছিল। বিশ্বজুড়ে মার্কিন দূতাবাসগুলোতে ইতিমধ্যেই গ্লোবাল সিকিউরিটি অ্যালার্ট জারি করা হয়েছে। ওয়াশিংটনের আকাশে এই ড্রোনের উৎস আসলে কি তা এখনও রহস্য। উত্তপ্ত ভূ রাজনীতির এই সময়ে ড্রোন আতঙ্ক এখন হোয়াইট হাউসের জন্য বড় চ্যালেঞ্জ। জেফ্রি এপস্টেইনের গোপন ফাইল ঘিরে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। হাউস ওভারসাইট কমিটির বৈঠকে অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিয়ের শপথ নিতে অস্বীকৃতি ঘিরে ডেমোক্রেটদের ওয়াক আউট পরিস্থিতিকে আরও জটিল করেছে। নথি প্রকাশ নিয়ে ধোঁয়াশা বাড়ছে, উঠছে স্বচ্ছতা নিয়ে বড় প্রশ্ন। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে জেফ্রি এপস্টেইনের গোপন ফাইল নিয়ে শুরু হয়েছে এক নজিরবিহীন নাটকীয়তা। বুধবার হাউস ওভারসাইট কমিটির একটি রুদ্ধদ্বার বৈঠক থেকে ক্ষুব্ধ হয়ে বেরিয়ে যান ডেমোক্র্যাট সদস্যরা। তাদের অভিযোগ, অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি শপথ নিয়ে সত্য বলার প্রতিশ্রুতি দিতে অস্বীকার করেছেন। চলতি মাসের শুরুতে রিপাবলিকান ও ডেমোক্রেটদের যৌথ সমর্থনে বন্ডিকে সাবপেনা বা তলব করা হয়েছিল। উদ্দেশ্য ছিল এপস্টেইনের সেক্স ট্রাফিকিং মামলার কয়েক মিলিয়ন ফাইল প্রকাশ্যে বিচার বিভাগের গড়িমসি নিয়ে জবাবদিহি করা। কিন্তু শুনানির 1 ঘন্টার মাথায় ক্যালিফোর্নিয়ার কংগ্রেস সদস্য রবার্ট গার্সিয়া একে একটি ভুয়া শুনানি বলে অভিহিত করে ওয়াকআউট করেন। ফ্লোরিডার কংগ্রেস সদস্য ম্যাক্সওয়েল ফ্রস্ট সরাসরি ক্ষোভ ঝেড়ে বলেন, আমরা বারবার তাকে জিজ্ঞেস করেছি আপনি কি শপথ নিয়ে কথা বলবেন, তিনি কোনো উত্তর দেননি। আমরা তাকে বিশ্বাস করি না কারণ তিনি মিথ্যাবাদী। শুনানির উত্তাপ ব্যক্তিগত আক্রমণও গড়িয়েছে। পেনসিলভেনিয়ার কংগ্রেস সদস্য সামার লি অভিযোগ করেন, পাম বন্ডির উপস্থিতির বৈধতা নিয়ে প্রশ্ন তোলায় কমিটির রিপাবলিকান চেয়ারম্যান জেমস কোমার তাকে অপমানসূচক শব্দ ব্যবহার করে আক্রমণ করেছেন। যদিও বিচার বিভাগ দাবি করছে তারা ট্রাম্প প্রশাসন বা অন্য কোনো প্রভাবশালীকে আড়াল করার চেষ্টা করছে না, তবে এপস্টেইন ফাইল ট্রান্সপারেন্সি অ্যাক্টের আওতায় নথি প্রকাশ নিয়ে ধোঁয়াশা কাটছে না। পর্দার আড়ালে আসলে কি লুকানো হচ্ছে সেই প্রশ্ন এখনো ওয়াশিংটনের বাতাসে ঘুরে বেড়াচ্ছে। যুক্তরাষ্ট্রে ভিসা পেতে এখন গুনতে হতে পারে $15,000। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নতুন ভিসা বন্ড নীতিতে বদলে যাচ্ছে ভ্রমণের বাস্তবতা। অবৈধ অবস্থান ঠেকাতে নেওয়া এই পদক্ষেপ নিয়ে তুমুল বিতর্ক। কারা পড়ছেন সবচেয়ে বেশি চাপে, বিস্তারিত জানুন রিপোর্টে। যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে আবারও বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। এবার পর্যটন ও ব্যবসায়িক ভিসার ক্ষেত্রে যুক্ত হচ্ছে মোটা অঙ্কের আর্থিক জামানত বা ভিসা বন্ড। স্টেট ডিপার্টমেন্টের একজন কর্মকর্তার সূত্র মতে নির্দিষ্ট 50টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য এখন থেকে $15,000 পর্যন্ত বন্ড জমা দিতে হবে। প্রাথমিকভাবে 38টি দেশ এই তালিকায় থাকলেও নতুন করে আরও 12টি দেশকে এতে অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন তালিকায় রয়েছে কম্বোডিয়া, ইথিওপিয়া, নিকারাগুয়া এবং তিউনিসিয়ার মতো দেশ। মূলত আফ্রিকা ও এশিয়ার যেসব দেশের নাগরিকদের মধ্যে ভিসা শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে থেকে যাওয়ার প্রবণতা বেশি, তাদের ক্ষেত্রেই এই নিয়ম কার্যকর হচ্ছে। আগামী 2 এপ্রিল থেকে এই নিয়ম কার্যকর হওয়ার কথা রয়েছে। এই বন্ড মূলত একটি আর্থিক নিশ্চয়তা। যদি কোনো যাত্রী তার ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই নিজ দেশে ফিরে যান তবে তিনি এই অর্থ ফেরত পাবেন, কিন্তু নির্ধারিত সময়ের বেশি অবস্থান করলে বা নিয়ম ভঙ্গ করলে ওই অর্থ বাজেয়াপ্ত করবে মার্কিন সরকার। প্রশাসনের দাবি, অবৈধ অভিবাসন এবং ভিসার মেয়াদোত্তীর্ণ অবস্থান রোধে এটি একটি কার্যকর পদক্ষেপ। তবে এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। তাদের মতে এটি সাধারণ মানুষের স্বাধীন চলাচলের ওপর একটি বড় বাধা এবং এটি মধ্যবিত্ত বা নিম্ন আয়ের ভ্রমণকারীদের জন্য বৈষম্যমূলক। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর জন্য এই বিশাল অঙ্কের অর্থ জোগাড় করা প্রায় অসম্ভব। 2025 সালে দ্বিতীয় মেয়াদের দায়িত্ব নেওয়ার পর থেকেই ট্রাম্প প্রশাসন হার্ডলাইন অভিবাসন নীতি অনুসরণ করছে। এই ভিসা বন্ড প্রোগ্রাম সেই কঠোর নীতিরই একটি অংশ। এর ফলে আন্তর্জাতিক পর্যটন এবং ব্যবসায়িক সম্পর্কে কী প্রভাব পড়ে এখন সেটি দেখার বিষয়। ইলেকট্রিক গাড়ি মালিকদের জন্য আসছে নতুন দুঃসংবাদ। 2026 সালের প্রস্তাবিত আইন অনুযায়ী ইভির অতিরিক্ত ওজনের কারণে রাস্তা মেরামতের জন্য
বছরে $250 পর্যন্ত রোড রিপেয়ার ফি দিতে হতে পারে। গ্যাস ট্যাক্সের সমতা আনতে এই বাড়তি কর ও উচ্চ রেজিস্ট্রেশন ফির ফলে ইভি চালানো এখন আপনার ধারণার চেয়েও ব্যয়বহুল হয়ে দাঁড়াচ্ছে। আপনি কি ভাবছেন, একটি ইলেকট্রনিক গাড়ি কিনলে পেট্রোল বা গ্যাসের খরচ বেঁচে যাবে? সাবধান, 2026 সালের নতুন প্রস্তাবিত আইন অনুযায়ী ইভি মালিকদের বছরে $250 পর্যন্ত অতিরিক্ত রোড রিপেয়ার ফি দিতে হতে পারে। পরিবেশ বান্ধব এই গাড়ি চালানো এখন আপনার ধারণার চেয়েও ব্যয়বহুল হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু কেন এই নতুন ট্যাক্স? হাউস ট্রান্সপোর্টেশন কমিটির চেয়ারম্যান স্যাম গ্রেভস এই নতুন ফির প্রস্তাব করেছেন। কারণটা বেশ অদ্ভুত কিন্তু যৌক্তিক। ইলেকট্রিক গাড়ির ব্যাটারি অত্যন্ত ভারী হওয়ায় এই গাড়িগুলো সাধারণ গ্যাস চালিত গাড়ির চেয়ে কয়েকশো থেকে কয়েক হাজার পাউন্ড বেশি ওজনের হয়। এই বাড়তি ওজন পুরনো রাস্তাঘাটের দ্রুত ক্ষতি করছে। এতদিন গ্যাস চালিত গাড়ির মালিকরা গ্যাস ট্যাক্সের মাধ্যমে রাস্তা মেরামতের খরচ দিলেও ইভি মালিকরা তা থেকে মুক্ত ছিলেন। এখন সেই সমতা আনতেই এই $250 বার্ষিক ফি। এছাড়া আমেরিকার বেশিরভাগ অঙ্গরাজ্যে ইভির জন্য আলাদা রেজিস্ট্রেশন ফি রয়েছে, যা $50 থেকে $250 পর্যন্ত হতে পারে। ইভি মালিকানার খরচ শুধু এখানেই শেষ নয়। 6,000 থেকে 8,000 পাউন্ডের বেশি ওজনের ইলেকট্রিক ট্রাক বা এসইউভির জন্য দিতে হয় ওয়েট বেসড ফি। এছাড়া পাবলিক চার্জিং স্টেশনে ইলেকট্রিসিটির ওপর দিতে হয় সেলস ট্যাক্স। যদিও ইঞ্জিনের তেল পরিবর্তনের খরচ নেই, কিন্তু ব্যাটারি নষ্ট হলে তার মেরামতের খরচ আকাশচুম্বী হতে পারে। বর্তমানে বাজারে সবচেয়ে সাশ্রয়ী ইভি হিসেবে পরিচিত 2027 শেভরল বোল্ট, যার দাম শুরু $27,600 থেকে। তাই যথাযথ চার্জিং প্ল্যান এবং সরকারি ফির কথা মাথায় না রেখে ইভি কেনা আপনার জন্য ব্যয়বহুল হতে পারে। অনেকে তাই টয়োটা ক্যামরি বা RAV4 এর মতো হাইব্রিড গাড়িকেই সেরা সমাধান মনে করছেন। আমেরিকার 5টি বিশেষ অঞ্চলে স্বাস্থ্য বীমা না থাকা এখন কেবল শারীরিক ঝুঁকি নয়, বরং পকেটের জন্য বড় বিপদ। 2026 সালের নিয়ম অনুযায়ী ক্যালিফোর্নিয়া বা নিউ জার্সির মতো জায়গায় বীমা না থাকলে পরিবার প্রতি $2,850 পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, বিশাল এই জরিমানা এড়াতে একটি সাশ্রয়ী ব্রোঞ্জ লেভেল বীমা গ্রহণ করাই বুদ্ধিমানের কাজ। আপনি কি জানেন, আমেরিকার সব জায়গায় স্বাস্থ্য বীমা বা হেলথ ইন্স্যুরেন্স না থাকাটা কেবল আপনার শরীরের জন্যই ঝুঁকি নয়, বরং আপনার পকেটের জন্য বড় বিপদ। 2019 সাল থেকে ফেডারেল সরকার বীমা না থাকার জরিমানা বন্ধ করে দিলেও এখনও 5টি বিশেষ অঞ্চলে বীমা না থাকলে আপনাকে বিশাল অঙ্কের জরিমানা বা পেনাল্টি দিতে হতে পারে। 2026 সালের বর্তমান নিয়ম অনুযায়ী ক্যালিফোর্নিয়া, ম্যাসাচুসেটস, নিউ জার্সি, রোড আইল্যান্ড এবং ওয়াশিংটন ডিসিতে যারা বসবাস করেন তাদের জন্য স্বাস্থ্য বীমা থাকা বাধ্যতামূলক। যদি আপনার বীমা না থাকে তবে প্রতি বছর ট্যাক্স ফাইল করার সময় আপনাকে এই শেয়ার্ড রেসপন্সিবিলিটি পেমেন্ট বা জরিমানা পরিশোধ করতে হবে। এই অঙ্কটা কিন্তু মোটেও ছোট নয়। উদাহরণস্বরূপ, ক্যালিফোর্নিয়ায় একজন প্রাপ্তবয়স্কের জন্য সর্বনিম্ন জরিমানা $950। আপনি যদি বিবাহিত হন এবং আপনার 2টি সন্তান থাকে তবে এই জরিমানার পরিমাণ $2,850 বা তারও বেশি হতে পারে। নিউ জার্সিতে এই জরিমানা আয়ের উপর ভিত্তি করে কয়েক হাজার ডলার পর্যন্ত পৌঁছাতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, জরিমানা দেওয়ার চেয়ে একটি সাধারণ ব্রোঞ্জ লেভেল বীমা নেওয়া অনেক বেশি বুদ্ধিমানের কাজ, কারণ অনেক ক্ষেত্রে বীমার প্রিমিয়ামের চেয়ে জরিমানার টাকাই বেশি হয়ে দাঁড়ায়। তবে আপনার আয় যদি খুব কম হয় বা আপনি বিশেষ কোনো আর্থিক সংকটে থাকেন তবে আপনি এই জরিমানা থেকে এক্সাম্পশন বা ছাড় পেতে পারেন। তাই ট্যাক্স সিজনে বড় ধাক্কা খাওয়ার আগেই আপনার বীমার স্থিতি যাচাই করে নিন। মনে রাখবেন, সচেতনতাই আপনার কষ্টার্জিত অর্থ বাঁচাতে পারে। নিউ ইয়র্ক সিটিতে ই বাইক চালকদের জন্য স্বস্তির খবর। মেয়র জোহরান মামদানির নতুন সিদ্ধান্তে 27 মার্চ থেকে ছোটখাটো ট্রাফিক ভুলের জন্য আর ফৌজদারি মামলা বা জেল হবে না। এখন থেকে কেবল সিভিল জরিমানা কার্যকর হবে, যা বিশেষ করে অভিবাসী ডেলিভারি কর্মীদের ডিপোর্টেশনের ঝুঁকি কমাবে। তবে পথচারীদের নিরাপত্তা রক্ষায় প্রশাসন অ্যাপ কোম্পানিগুলোর জবাবদিহিতা ও চালকদের প্রশিক্ষণের উপর জোর দিচ্ছে।
নিউ ইয়র্ক সিটির রাস্তায় ই বাইক এবং সাইকেল চালকদের জন্য আসছে এক বড় স্বস্তির খবর। মেয়র জোহরান মামদানির প্রশাসন ঘোষণা করেছে যে আগামী 27 মার্চ থেকে ই বাইক চালকদের ওপর থেকে বিতর্কিত ক্রিমিনাল ক্র্যাকডাউন বা ফৌজদারি অভিযান তুলে নেওয়া হচ্ছে। এখন থেকে ট্রাফিক আইন ভাঙলে আর হাজতে যাওয়ার ভয় থাকবে না। সাবেক মেয়র এরিক অ্যাডামসের আমলে শুরু হওয়া এই কঠোর অভিযানে ট্রাফিক সিগন্যাল অমান্য করা বা ফুটপাতে বাইক চালানোর মতো ছোটখাটো ভুলের জন্য চালকদের সরাসরি ক্রিমিনাল কোর্টে যেতে হতো। বিশেষ করে অভিবাসী ডেলিভারি কর্মীদের জন্য এটি ছিল এক আতঙ্কের নাম, কারণ একটি ছোট ট্রাফিক ভুলের কারণে তাদের ডিপার্টেশন বা দেশান্তরের ঝুঁকিতে পড়তে হতো। মেয়র মামদানি জানিয়েছেন, এখন থেকে ই বাইক বা সাইকেল চালকদেরও সাধারণ গাড়ি চালকদের মতোই গণ্য করা হবে, অর্থাৎ নিয়ম ভাঙলে কেবল সিভিল সামন বা জরিমানা দেওয়া হবে, যা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে না। মেয়রের মতে, যারা আমাদের ঘরে খাবার পৌঁছে দেয় তাদের সাথে সাধারণের চেয়ে বেশি কঠোর আচরণ করা অন্যায্য। তবে এই সিদ্ধান্ত নিয়ে শহর জুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশ আগে থেকেই এই শিথিলতার বিরোধিতা করে আসছিলেন। বিরোধীদের দাবি, ই বাইকের কোনো লাইসেন্স না থাকায় সিভিল জরিমানা অনেকেই গুরুত্ব দেবে না, যার ফলে পথচারীদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। 2024 সালের তথ্য অনুযায়ী শহরে প্রায় 15,000 ই বাইক দুর্ঘটনা ঘটেছিল। মেয়র মামদানি কেবল জরিমানা কমানোতেই থেমে থাকছেন না, তিনি ডেলিভারি অ্যাপ কোম্পানিগুলোকে জবাবদিহিতার আওতায় আনতে এবং চালকদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করতে নতুন আইন করার পরিকল্পনা করছেন। নিউ ইয়র্কের রাস্তায় শৃঙ্খলা আর মানবিকতার এই লড়াইয়ে শেষ পর্যন্ত জয় কার হয় সেটি এখন দেখার বিষয়। নিউ ইয়র্কের রাজনীতিতে এখন ট্যাক্স বনাম সাশ্রয়ী লড়াই তুঙ্গে। $5.4 বিলিয়ন বাজেট ঘাটতি মেটাতে মেয়র মামদানি ধনীদের উপরে 2% বাড়তি কর চান। অন্যদিকে গভর্নর হুকুল ভয় পাচ্ছেন এতে সম্পদশালীরা ফ্লোরিডায় পাড়ি জমাবে। একসময় বিরোধীদের শহর ছাড়তে বলা হুকুল এখন রাজস্ব বাঁচাতে সেই ধনীদেরই ফিরে আসার আকুতি জানাচ্ছেন। একসময় যাদের বলেছিলেন নিউ ইয়র্ক ছেড়ে চলে যান, আজ তাদেরই ফিরে আসার জন্য কার্যত অনুনয় করছেন গভর্নর ক্যাথি হোকুল। নিউ ইয়র্কের রাজনীতিতে এখন চলছে এক অদ্ভুত ক্ষমতার লড়াই। একদিকে মেয়র জোহরান মামদানির ট্যাক্স দ্য রিচ বা ধনীদের ওপর কর আরোপের দাবি, অন্যদিকে গভর্নর হোকুলের তাদের ধরে রাখার আপ্রাণ চেষ্টা। মেয়র জোহরান মামদানি এবং তার প্রগতিশীল শিবিরের দাবি, শহরের $5.4 বিলিয়ন বাজেট ঘাটতি মেটাতে কোটিপতিদের ওপর অতিরিক্ত 2% আয়কর বসাতে হবে। কিন্তু গভর্নর হুকুল এতে সাফ মানা করে দিয়েছেন। তার ভয়, কর বাড়ালে নিউ ইয়র্কের ধনীরা চিরতরে ফ্লোরিডার মতন কম করের রাজ্যে চলে যাবে, যা রাজ্যের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দেবে। মজার বিষয় হলো 2022 সালে নির্বাচনী প্রচারণার সময় হুকুল তার বিরোধীদের ফ্লোরিডায় চলে যেতে বলেছিলেন, কিন্তু 2026-এর এই কঠিন বাস্তবতায় দাঁড়িয়ে তিনি এখন বলছেন, আমাদের ট্যাক্স বেস কমে যাচ্ছে, আমাদের উচিত পাম বিচে গিয়ে তাদের ফিরিয়ে আনা। হুকুল মনে করেন কর বাড়িয়ে নয়, বরং খরচ কমিয়ে এবং বিদ্যমান রাজস্ব দিয়ে এই সংকট মোকাবেলা করা সম্ভব। ইতিমধ্যেই হুকুল সিটির জন্য $1.5 বিলিয়ন বেল আউট এবং চাইল্ড কেয়ারে বড় বরাদ্দ ঘোষণা করেছেন। তবে মামদানি তার সোশ্যালিস্ট এজেন্ডা বাস্তবায়নে অনড়। নিউ ইয়র্কের এই ট্যাক্স বনাম সাশ্রয়ী লড়াইয়ে শেষ পর্যন্ত জয় কার হয় সেটি এখন দেখার বিষয়। এ ছিল বাংলা টিভির প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।